হবিগঞ্জে যে ঘটনাটা ঘটলো এনসিপিকে কেন্দ্র করে ছাত্রদল তাদের উপরে চড়াও হলো, সেই ঘটনা প্রচুর ভিডিও ছড়িয়ে পড়েছে ঘটনাকে কেন্দ্র করে, এবং সেই ভিডিওগুলো এনসিপির জন্য বেশ দুঃসংবাদের ভিডিও। এক ধরনের উস্কানি তারা দিয়েছিলেন, বিএনপির বিরুদ্ধে কথা বলে বিষোদ্গার করে, এরকম অভিযোগও করা হচ্ছে। ছাত্রদল যে কাজটা করেছে সেই কাজটা কোনোভাবেই তো সমর্থনযোগ্য নয়, কিন্তু এনসিপি যেভাবে উস্কানি দিয়ে যাচ্ছে, মানে আওয়ামী লীগ নিয়ে উস্কানি দেন, সমস্যা নেই, আওয়ামী লীগ তো এখন দেশে নেই, সেই ক্ষেত্রে তেমন কোনো মানে ঘটনা ঘটার সম্ভাবনা কম। যেটা ওই গোপালগঞ্জে ঘটেছিল সেটা ভিন্ন কথা, গোপালগঞ্জ আওয়ামী লীগ মানে একে অপরের পরিপূরক, সেটা ভিন্ন কথা একেবারে। কিন্তু আপনি যখন সরকারি দল সম্পর্কে লাগামহীন বক্তব্য দিয়ে যাবেন এবং মানে কি বলবো যে শিষ্টাচার বহির্ভূত বক্তব্য একের পর এক দিয়ে যাবেন, তখন কিন্তু তার মানে সেই দলের তৃণমূলের নেতাকর্মী সমর্থকদের আটকানোটা অনেক কঠিন হবে। তারেক রহমান ইচ্ছা করলেই যে একটা বাণী দিয়ে দিলেন, তোমরা কেউ কিছু বলো না, চুপ করে থাকো, আসলে রক্ত গরম হয়ে গেলে সেটাকে কন্ট্রোল করাটা কঠিন হয়ে যায়। এই ব্যাপারটা এই 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 মানে স্বাভাবিক মানবিকতার ব্যাপারটা মাথায় রাখা উচিত। গতকালকের ঘটনার সম্পর্কে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এনসিপির মুখপাত্র, তিনি বলছেন যে পুলিশের উপস্থিতিতেই এই ঘটনা ঘটানো হয়েছে, অর্থাৎ পুলিশ শেল্টার দিয়েছে। সেটা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই অন্যায় হয়েছে, কিন্তু আমরা একটু ইউনুসীয় যুগে ফিরতে চাই, যখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপদেষ্টা ছিলেন। তখন কি পুলিশের উপস্থিতিতে কিংবা পুলিশের সহযোগিতায় এরকম কোনো ঘটনা ঘটেছিল নাকি ঘটেনি? চলুন একটু বর্তমান বক্তব্য এবং অতীতে ফিরে যেয়ে দৃশ্যগুলো একটু মেলানোর চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন। বলছিলাম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথা। পুলিশের উপস্থিতিতে ছাত্রদল এনসিপির উপরে, সার্জিস পাটোয়ারিদের উপরে চড়াও হয়েছে, আক্রমণ করেছে, কারো হাত ভেঙে দিয়েছে, সার্জিস নিজে আহত হয়েছেন, পাটোয়ারির গাড়ি ভাঙচুর করা হয়েছে, ব্যাপারগুলো ঘটেছে, এগুলো দেখছি আমরা। কিন্তু তিনি অভিযোগ করছেন যে পুলিশের উপস্থিতিতে হয়েছে। কি বলছেন চলুন একটু আমার দেশের শিরোনামটা দেখে নিই। ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ, পুলিশের উপস্থিতিতেই নাসিরউদ্দিন সার্জিসের গাড়ি বহরে হামলা। ফেসবুক পোস্টে তিনি এটা বলছেন। হবিগঞ্জে জুলাই পদযাত্রা কর্মসূচি শেষ করে মৌলভীবাজার ফেরার পথে এনসিপির মুখ্য সমন্বয়ক পাটোয়ারি এবং সার্জিসের উপরে যে হামলা, সেটা মানে পুলিশের উপস্থিতিতে হয়েছে বলে তিনি দাবি করেছেন। হবিগঞ্জ জেলা বিএনপির স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে এই অভিযোগ তোলেন তিনি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া লেখেন, হবিগঞ্জে জুলাই পদযাত্রায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের গাড়িবহরে হামলা চালিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। হামলায় সাংবাদিক ও এনসিপির একাধিক নেতাকর্মী আহত হয়েছেন। তিনি আরও লিখেছেন, উদ্বেগজনক বিষয় হলো পুলিশের উপস্থিতিতে এই হামলার ঘটনা ঘটেছে। এমনকি এনসিপির মিডিয়া টিমের মাইক্রোবাস জেলা সার্কিট হাউসের ভেতর দিয়ে নিয়ে ভাঙচুর করা হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অভ্যন্তরে সংগঠিত এই সন্ত্রাসী কর্মকাণ্ড রাজনৈতিক সহিংসতার এক ভয়াবহ দৃষ্টান্ত। হামলাকারীরা ঘটনাস্থল থেকে একাধিক মোবাইল ফোন ও ক্যামেরা ছিনিয়ে নিয়ে গেছে বলেও এই পোস্টে তিনি দাবি করেছেন। এখানে দুইটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। একটা হচ্ছে পুলিশের উপস্থিতিতে ছাত্রদল এটা করেছে, আরেকটা ব্যাপার হচ্ছে সরকারি অফিসের ভেতরে, মানে সরকারি অফিসের এরিয়াতে ঢুকিয়ে সরকারি জায়গায় এই গাড়ি ভাঙচুরের ঘটনাটা ঘটেছে, যেটা কোনোভাবেই প্রত্যাশিত নয়। এটা আমরাও শতভাগ একমত যে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, এটা সমর্থনযোগ্য না, এটা তীব্রভাবেই এটার বিরুদ্ধে কথা বলা উচিত এবং এটার শাস্তিও হওয়া উচিত। কিন্তু আমরা যদি একটু কিছুদিন আগে ফিরে যাই, ইউনুসীয় যুগের 18 মাসে একটু ফিরে যায়, তাহলে আমরা কি দেখতে পাই এই 18 মাসে? এই 18 মাসে কি পুলিশের সামনে বেধড়ক পেটানো, মব করা, জোর করে পুলিশকে বাধ্য করা, একে অ্যারেস্ট করেন, কোনো মামলা নেই, মামলা নিতে না চাইলে পুলিশের ওপরে মব করা, থানায় গিয়ে বলা আমরা মানে জুলাই আন্দোলনে পুলিশ পুড়িয়েছি, থানা পুড়িয়েছি, এবং তাকে শেল্টার দেওয়া, তাকে মানে কি বলবো যে একদিনের মধ্যেই তার মানে জামিন, মানে রাতের মধ্যেই সিদ্ধান্ত, রাতে গ্রেপ্তার, সকালে তার জামিনের ব্যবস্থা করা, দুপুরে কি বলবো রিমান্ডের আদেশ, চাঁদাবাজি করা, জুলাই যোদ্ধার রিমান্ডের আদেশ, তারপরে বিকেলে তার রিমান্ডের আদেশ বাতিল এবং জামিনের আদেশ, সন্ধ্যাতে তার কারামুক্তি হওয়া, এই ব্যাপারগুলো তো আমরা দেখেছি এবং
আমরা মানে ওয়েস্টিনে হাঁসের মাংস খাওয়ার গল্পও শুনেছি গুলশানে আওয়ামী লীগের এমপি শাম্মীর বাসায় চাঁদাবাজিকে কেন্দ্র করে যখন ওই চাঁদাবাজদের একজন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সম্পৃক্ততার কথা বলেছেন তখন। তার মানে ইউনুসীয় যুগে প্রচণ্ড প্রতাপশালী এই এনসিপি কিংবা এনসিপির শীর্ষ কিছু নেতা এবং তাদের সাঙ্গপাঙ্গরা মিলে সারা দেশে এই কর্মকাণ্ডগুলো অবিরাম করেছে। অবিরাম করে যাওয়ার সময় আমরা বারবার বলেছি যে আজকে আপনি যে ইঁটটি মারছেন সেটা পাটকেল হয়ে আপনার দিকে ফিরে আসবে অচিরেই, এবং সেটা আসছে। এই যে ঘটনা, পুলিশের সামনে মারপিট করা এবং পুলিশ দাঁড়িয়ে দেখছে, যারা মারপিট করছে তাদেরকে কিছু বলছে না, এই ঘটনা তো হাজার হাজার করেছে ভাই ইউনুসীয় যুগে। তখন আপনার এই ভালো ভালো কথা কোথায় ছিল? তখন আপনার এই প্রতিবাদ কোথায় ছিল? তখন আপনি উপদেষ্টা ছিলেন, একটি বারের জন্য কি আপনি এই ব্যাপারে প্রতিবাদ করেছেন? করেননি তো, বরং উস্কে দিয়েছেন, বরং ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আজ রাত হবে উৎসবের রাত, আজ এটা হবে, আজ সব গুড়িয়ে দেওয়া হবে, এগুলো তো করেছেন। আপনি তো পুলিশের হেডকোয়ার্টারে বসে ওই গোপালগঞ্জ কাণ্ডের ব্যাপারটা একেবারে সরাসরি মনিটরিং করেছেন, যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে আওয়ামী লীগের 5 জন নেতাকর্মী মারা গেছে। ঘটনাগুলো ঘটেছে তো। এখন ব্যাপার হচ্ছে যে এগুলো কেন ঘটছে? এগুলো আপনারা করেছেন জোর জবরদস্তি করে, এবং আপনারা কবর রচনা করার রাজনীতি এদেশে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। সেটা ভুল থিওরি ছিল। সেটা যে ভুল থিওরি ছিল সেটা যদি আজকের এই সময়ে এসে বুঝতে পারেন তবুও ভালো, আর বুঝতে না পারলে এই দুর্যোগগুলো আপনাদের দিকে আরও বারবার হয়তো ধেয়ে আসবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যাদের উপরে পুলিশের উপস্থিতিতে, পুলিশের সহযোগিতায় ইউনুসীয় যুগে, অর্থাৎ আপনি যে সরকারে ছিলেন সেই সরকারের যুগে এই ঘটনাগুলো ঘটিয়েছেন আপনারা, তারা কিন্তু আপনাদের আক্রান্ত করছে না, এখনো আক্রান্ত করছে সরকারি দলের ছাত্র সংগঠন। কারণ হচ্ছে যে যাদের বিরুদ্ধে আপনারা করেছেন তারা তো শক্তিহীন, মানে কি বলবো, যে ল্যাংড়া বাঘ, তার পায়ে কোনো শক্তি নেই। বাঘ তো কি হয়েছে, ল্যাংড়া, ওর তো একটা ধাপ দেওয়ার ক্ষমতা নেই, তাদের উপরে করেছেন। কিন্তু বিএনপি তো ল্যাংড়া বাঘ না ভাই। বিএনপির বিরুদ্ধে আপনারা যে বিষোদ্গারগুলো করছেন, আমি যদি শুধুমাত্র নির্বাচনের সময়ই ধরি, গত নির্বাচনের সময় নাসিরুদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসকে কেন্দ্র করে যা করেছেন, এমনকি মির্জা আব্বাস যখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, তখন ওই যে বক্সিন মেরে ওয়েট মাপে না যে মেশিন, সেই মেশিনের বক্সিন মারার জায়গাটাকে দেখিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেননি যে মির্জা আব্বাস, বলেই সেখানে ঘুষি দেননি। এগুলো কি কোনো সভ্য মানুষের কর্মকাণ্ড? তো সেগুলো করবেন, আর বিএনপির ছাত্র সংগঠনের মানে নেতাকর্মীরা যদি চড়াও হয় তাহলে সেটাকে পুলিশের ওপরে দোষ দেবেন। এই পুলিশ বাহিনীকে আপনারা আপনাদের সময়ে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করেছেন, শেখ হাসিনা তার সময়ে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করেছে, এখন বিএনপি যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করছে, তো সমস্যা কি? আপনারা তো ব্যতিক্রম কিছু দেখাননি। ব্যতিক্রম উদাহরণ যদি তৈরি করতে পারতেন তাহলে আজকে আপনি দোষারোপ করতে পারতেন বিএনপিকে যে পুলিশকে রাজনৈতিক কাজে ব্যবহার করা হচ্ছে। পুলিশের মাথায় কয়টা, মানে ঘাড়ে কয়টা মাথা আছে যে সরকারের কিংবা সরকারের দলের বিরুদ্ধে অ্যাকশনে যাবে? পুলিশ কি আপনার 1.5 বছরের শাসন আমলে এনসিপির কোনো নেতাকে গ্রেপ্তার করতে পেরেছে? জুলাই যোদ্ধা পরিচয় দিয়েছে, সমন্বয়ক পরিচয় দিয়েছে, এরকম কাউকে গ্রেপ্তার করতে পেরেছে? পারেনি কেন? কারণ আপনারা করতে দেননি। সুতরাং যে উদাহরণ আপনারা তৈরি করেছেন আরও বেশি, শেখ হাসিনার আমলে আর কতটুক হয়েছে? আপনার আমলে তো আপনি তার চাইতে অনেক গুণ করেছেন। তো যেগুলো করেছেন সেগুলোর মানে দৃশ্যগুলো যদি এখন আপনাদের বিপরীতে ঘটে তাহলে তো অবাক হওয়ার কিছু নেই। আমার মনে হয় যে ওই থিওরিটা ভুল ছিল, এবং ওই যে কবর রচনা করার রাজনীতি, ওই রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। সৌহার্দ্যপূর্ণ রাজনীতি করতে হবে। বিরোধী দল সরকারের সমালোচনা করবে, এটাই স্বাভাবিক, কিন্তু সমালোচনার তো একটা ভাষা লাগে। সমালোচনার ভাষা যদি এটা হয় যে প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনাকে ফেলতে 1 মিনিটও টাইম লাগবে না, ভারত চালায় আমরা, ভারতই যদি চালাতে পারি তাহলে আপনাকে ফেলতে 1 মিনিট টাইম লাগবে, এই বক্তব্যগুলোকে আপনারা যদি পৃষ্ঠপোষকতা দেন তাহলে ভাই একটা মৃত লাশও জীবিত হয়ে আপনার দিকে ধেয়ে আসবে।
এই বাস্তবতাটা বুঝতে হবে এবং আমার মনে হয় যে খুব বেশি দেরি হয়নি, এখনও সময় রয়েছে। এই বাস্তবতায় এসে অন্তত আপনাদের যদি বোধোদয় হয় যে যে কর্মকাণ্ডগুলো করার মাধ্যমে আপনারা রাজনীতি শুরু করেছিলেন সেই কর্মকাণ্ড এবং সেই পথটা ভুল ছিল। সঠিক পথ হচ্ছে সৌহার্দ্যপূর্ণ রাজনীতি করা। আমরা দেখেছি যে এই ঘটনা, গতকালকে যে ঘটনা অবশ্যই ন্যাক্কারজনক ঘটনা, সেটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়, কিন্তু এটা তো ইট মারার ফল। আপনি ইট মেরেছেন, আপনার দিকে পাটকেল ফিরে আসছে, এটাই তো অবস্থা। এবং হবিগঞ্জে গিয়েও বিএনপি নেতাদের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন। তো সব জায়গার বিএনপি নেতাদের মানে তারেক রহমান কিংবা সালাউদ্দিন মির্জা ফখরুল তারা ঠেকাতে পারবে, এটা আপনি প্রত্যাশা করছেন কেন? প্রত্যাশা করা তো খুব একটা সমীচীন হচ্ছে না। আমরা দেখেছি যে গত রাতেই এই প্রতিবাদে মিছিল হয়েছে, এনসিপি মিছিল করেছে, এটা ভালো। এই যে প্রতিবাদ মিছিল, এটা করতেই পারেন, এটা দেখে নিন তাদের ছবি সহ। সার্জিস পাটোয়ারির উপরে হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ, এবং আজকেও তারা বিক্ষোভ সমাবেশ করেছে। এটা করতে হবে, এটা গণতান্ত্রিক ব্যাপার। ওখানে ওই ঘটনা ঘটেছে, তার প্রতিবাদ জানাতে হবে। কিন্তু এই ঘটনার, এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ যেমন জানাতে হবে, তেমনি আপনাদেরকে আপনাদের ভুলগুলো সংশোধন করতে হবে। কারণ আপনারা যে উদাহরণ তৈরি করেছেন সেই পথেই বাংলাদেশ চলতে চাইলে কি অবস্থা হবে তার বোধহয় কিছুটা সিগন্যাল আপনারা পেতে শুরু করেছেন। দর্শক, আপনার মন্তব্য এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স। ইউনূসের আমলে যাদের জন্য ছুটে যেত সেনাবাহিনী, যাদের উদ্ধারের জন্য থাকতো এপিসি, ক্ষমতার পালা বদলের পর এখন সে জাতীয় নাগরিক পার্টি এনসিপির বেহাল দশা। ইউনূসের আমলে সেনাবাহিনী নিয়ে রাজনীতির মাঠ দাপিয়ে বেরিয়েছিল যে দলটি, তাদের নেতারা এখন রাজনৈতিক প্রতিপক্ষের হামলার শিকার হচ্ছে। দেশের বিভিন্ন জেলায় এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে ধারাবাহিক হামলা, হুমকি এবং মনস্তাত্ত্বিক ভয়ভীতি প্রদর্শনের নজিরবিহীন ঘটনা রাজনৈতিক অঙ্গনে মারাত্মক উত্তাপ ছড়িয়ে দিয়েছে। 28 জুলাই হবিগঞ্জে এনসিপির বহরে হামলার ঘটনা ঘটেছে। এই সময় সাংবাদিকদের কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনায় আহত হয়েছেন দলটির কয়েকজন নেতাকর্মী। এছাড়া দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবরুদ্ধ করে রাখা হয়। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে যায়। এনসিপি নেতারা অভিযোগ করেছেন স্থানীয় ছাত্র দল এই হামলা চালিয়েছে। এর আগের দিন মেহেরপুরের গাংনীতে এনসিপি সমাবেশ স্থলের কাছে বৈদ্যুতিক তারে দলটির শীর্ষ নেতাদের পুষ্পতুল ঝুলিয়ে রাখা এবং সমাবেশ স্থলের কাছে বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনাও ঘটেছে। এনসিপি সহ একাধিক সূত্র বলছে, এনসিপির কয়েকজন নেতা উস্কানিমূলক ও প্রতিপক্ষকে অপমান করে বক্তব্য দেয়া গত 2 বছরে অভ্যাসে পরিণত হয়ে গেছে। মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি, আওয়ামী লীগের পর বিএনপির সিনিয়র নেতাদেরকেও চরম অপমান করে বক্তব্য দিতে তারা ছাড়ছে না। হবিগঞ্জের ঘটনার সূত্রপাত হয় এই কারণে। এনসিপির একটি সূত্র বলছে, দলটির কয়েকজন নেতার এমন লাগামহীন বক্তব্যে এরই মধ্যে দলটিতে কয়েক দফা ভাঙ্গন ধরলেও তারা লাগামহীন। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। মঙ্গলবার সকালে এনসিপির কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলা সদরে যান। সকালের দিকে আজমিরীগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গণে এনসিপি এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তব্য দেওয়ার সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম স্থানীয় রাজনীতি, চাঁদাবাজি এবং প্রশাসনিক দখলের সমালোচনা করেন। বক্তব্যে এনসিপি নেতারা স্থানীয় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের কতিপয় নেতার নাম উল্লেখ করে তাদের গুন্ডা বাহিনী এবং দখলদারিত্বের উত্তরাধিকারী বলে আখ্যায়িত করেন। স্থানীয় রাজনৈতিক সূত্র অনুযায়ী এনসিপি নেতাদের এই আক্রমণাত্মক ও নাম উল্লেখ করে দেয়া বক্তব্য মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতা কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দেয়। আজমিরীগঞ্জের কর্মসূচি শেষ করে এনসিপির কেন্দ্রীয় নেতারা বিকেলের দিকে হবিগঞ্জ জেলা সদরে যান। বিকাল 5:30টার দিকে শহরের সাইফুর রহমান টাউন হলের সামনে এনসিপির পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। সমাবেশ শেষে সন্ধ্যা 7টার দিকে নাসিরউদ্দিন পাটোয়ারী, সার্জিস আলম এবং তাদের সহকর্মীরা কয়েকটি যানবাহনে চড়ে হবিগঞ্জ সার্কিট হাউসের উদ্দেশ্যে রওনা দেন। তাদের গাড়ি বহরে এনসিপির মিডিয়া টিম এবং সংবাদকর্মীদের গাড়িও ছিল। গাড়ি বহরটি শহর অতিক্রম করে স্টাফ কোয়ার্টার, থানা মোড় ও সদর হাসপাতাল এলাকা অতিক্রম করার সময় গলির ভিতর থেকে একদল সশস্ত্র যুবক ইট, পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে একযোগে হামলা চালায়। এনসিপির অভিযোগ অনুযায়ী হামলাকারীরা ছিল হবিগঞ্জ জেলা ছাত্রদল ও যুবদলের সশস্ত্র ক্যাডার।
তারা রামদা, হকি স্টিক, রড ও চেন নিয়ে এনসিপির বহরে আক্রমণ চালায় এবং গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে থাকে। আকস্মিক হামলায় নাসিরউদ্দিন পাটোয়ারিকে বহনকারী জিপ গাড়িটি দ্রুত গতিতে চালিয়ে প্রায় 1 কিলোমিটার দূরে জেলা সার্কিট হাউসে পৌঁছাতে সক্ষম হয়। তবে বহরের পেছনে থাকা সার্জিস আলমের গাড়িটি আক্রমণকারীদের ঘেরাওর মুখে পড়ে। ইটপাটকেলের আঘাতে সার্জিস আলমের গাড়ির কাঁচ ভেঙে যায়। সার্জিস আলম এবং স্থানীয় এনসিপি নেতারা গাড়ি ছেড়ে নিকটস্থ সোনালী ব্যাংক হবিগঞ্জ প্রধান কার্যালয়ে ঢুকে পড়েন। সার্জিস আলম সোনালী ব্যাংকের ভেতরে অবস্থান করছেন জানতে পেরে ছাত্রদল ও যুবদলের উত্তেজিত নেতা কর্মীরা ব্যাংক ভবনের চারপাশ ঘেরাও করে ফেলে। তারা বাইরে থেকে ইট পাটকেল ছুটতে থাকে এবং উস্কানিমূলক স্লোগান দিতে থাকে। সোনালী ব্যাংকের ভিতরে প্রায় 1 ঘন্টা সম্পূর্ণ অবরুদ্ধ অবস্থায় কাটাতে হয় সার্জিস আলম ও তার সঙ্গীদের। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং উত্তেজিত জনতাকে সরিয়ে রাত 8টার দিকে সার্জিস আলমকে উদ্ধার করে সার্কিট হাউসে নিয়ে যায়। ঘটনার পরপরই জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে নিন্দা ও বিচারের দাবি ওঠে। মঙ্গলবার রাতে হবিগঞ্জ সদর হাসপাতালে সার্জিস আলম বলেন, এই হামলার বিচার না হওয়া পর্যন্ত তারা হবিগঞ্জ ছাড়বেন না। তিনি বিএনপি শীর্ষ নেতৃত্বের জবাবদিহি দাবি করে বলেন, তারেক রহমানকে জবাব দিতে হবে। এটা কি তার সন্ত্রাসী বাহিনী যারা শুধু রাজনৈতিক মতভিন্নতার কারণে মানুষের উপর হামলা চালাচ্ছে? সালাউদ্দিন আহমেদকেও জবাব দিতে হবে, তারা জিকে গৌসদের এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়িত্ব দিয়েছেন কিনা। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অভিযোগ করেন, পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে সন্ত্রাসীরা সার্কিট হাউসের নিরাপত্তা বলয় ভেঙে ভেতরে হামলা চালিয়েছে। এটা রাষ্ট্রীয় কাঠামোর জন্য এক ভয়াবহ সংকেত বলে তিনি দাবি করেন। তবে হামলার সার্বিক দায় অস্বীকার করেছে জেলা বিএনপি ও ছাত্রদল নেতারা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও হবিগঞ্জ জেলা বিএনপি সভাপতি মোহাম্মদ জিকে গৌস বিবিসি বাংলাকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন, এনসিপির সঙ্গে তাদের কোনো বিরোধ নেই, তাদের উপর হামলা করারও কোনো কারণ বিএনপির নেই। জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজীব আহমেদ রিঙ্গন দাবি করেছেন, শান্তিপূর্ণ হবিগঞ্জ শহরে এসে অশালীন বক্তব্য দিয়ে শহর অস্থিতিশীল করতে চাইলে তার দায় বক্তাকে নিতে হবে। তবে এই হামলার সঙ্গে ছাত্রদলের কোনো সম্পর্ক নেই বলে তিনি দাবি করে বলেছেন, আজমিরগঞ্জে উস্কানিমূলক বক্তব্যের কারণে বিক্ষুব্ধ সাধারণ জনগণ বা পথচারীরা এই ধাওয়া দিয়ে থাকতে পারে। এই ঘটনার একদিন আগে সোমবার মেহেরপুরের গাংনী পৌর শহরের প্রধান সড়কের বাসিন্দারা দেখতে পান রাস্তার উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক ও ইন্টারনেট কেবলে 3টি খড় দিয়ে তৈরি ও সাদা কাপড়ে আবৃত কুশপুতুল গলায় রশি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। প্রতিটি কুশপুতুলের বুকে এনসিপির শীর্ষ 3 নেতার ছবি সংবলিত স্পষ্ট পোস্টার সাঁটানো ছিল। পুলিশ পরে নিশ্চিত করে ছবিগুলো ছিল বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমের। সূত্রগুলো বলছে, এনসিপির কয়েকজন নেতা গত 2 বছর ধরে যেভাবে উস্কানিমূলক এবং সিনিয়র রাজনৈতিক নেতাদের অপমান করে বক্তব্য দিয়েছে, তাতে ক্ষমতাসীন বিএনপির অঙ্গ সংগঠনগুলো ব্যাপকভাবে ক্ষুব্ধ। ইউনূসের আমলে গোপালগঞ্জে গিয়ে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার কারণে হতাহতের ঘটনা ঘটেছিল। গোপালগঞ্জের বিক্ষুব্ধ জনতার আক্রমণ থেকে এনসিপি নেতাদের বাঁচাতে গুলি করতে হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীকে। সেনাবাহিনীর এপিসিতে করে প্রাণ নিয়ে পালাতে হয়েছিল এনসিপির সেসব নেতাদের যারা একসময় সেনাবাহিনীর সমালোচনার মুখর ছিলেন। এর পরপরই এনসিপির কয়েকজন নেতা কক্সবাজারে গিয়ে সালাউদ্দিন আহমেদকে অপমান করে বক্তব্য দিলে সেখানেও হামলার শিকার হয়েছিল। সূত্রগুলো বলছে, এনসিপি নিজস্ব রাজনৈতিক অপরিণামদর্শিতা, কৌশলগত ভুল এবং প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা এই পরিস্থিতি তৈরির জন্য অনেকাংশে দায়ী। দলটির একাধিক নেতা বলছেন, নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতি সত্ত্বেও সংসদে মাত্র 6টি আসন পেয়েছে দলটি। অথচ দলটির অনেক নেতার বক্তব্য আর আচরণ দেখে মনে হতে পারে তারা সরকারি দল। ঢাকা ছাড়া দলটির অবস্থান স্থানীয় পর্যায়ে খুবই নাজুক। দলটির ভিত্তি স্থানীয় পর্যায়ে তেমন একটা নেই বললেই চলে। দলের নেতাদের এমন বক্তব্যের কারণে আর জামাত ঘনিষ্ঠতার কারণে দলটিতে এরই মধ্যে কয়েক দফা ভাঙন হয়েছে। হবিগঞ্জের ঘটনায় দেখা গেছে, হামলা শুরুর পর তাদের আত্মরক্ষার জন্য হয় ব্যাংক ভবনে গিয়ে আশ্রয় নিতে হয়েছে, না হয় পুলিশের উদ্ধার তৎপরতার মুখাপেক্ষী হতে হয়েছে। এনসিপি আত্মপ্রকাশের পর থেকে প্রায় সব প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের সঙ্গে নীতিগত ও বক্তব্যগত সংঘাত তৈরি করেছে। ফলে মফস্বলে বা
বিপদের সময় কোনো সামাজিক বা রাজনৈতিক দল তাদের সমর্থনে এগিয়ে আসছে না, তারা রাজনৈতিকভাবে একা হয়ে পড়েছে। মেহেরপুরের কুশপুতুলে লেখা চিরকুট, তরুণ সমাজকে ললিপপ হাতে ধরিয়ে দেশ নিল রসাতলে। বিশ্লেষকরা মনে করেন এ ধরনের বার্তা একটি নির্দিষ্ট রাজনৈতিক ক্ষোভের প্রকাশ ঘটায়। সাধারণ মানুষের মধ্যে একটি জনমত তৈরি হচ্ছে, জুলাইয়ের পর বৈষম্য বিরোধী নেতারা বা এনসিপির একটি অংশ রাষ্ট্রীয় সুবিধা, সরকারি পদবি নিতে ব্যস্ত হয়ে পড়েছেন, অথচ দেশের মুদ্রাস্ফীতি, নিত্যপণ্যের উচ্চ মূল্য, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির মতো মৌলিক সংকটে তারা সাধারণ মানুষের পাশে নেই। গণমানুষের দৈনন্দিন অর্থনৈতিক সংকটের কথা না বলে শুধু উচ্চ মার্গীয় রাষ্ট্রীয় সংস্কার ও প্রতিপক্ষ দমনের রাজনীতির ফলে সাধারণ মানুষের সঙ্গে তাদের দূরত্ব বাড়ছে। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।